এই নাট্যের নাট্যকার বাই প্রফেশন টিচার, আর শিক্ষা নিয়েই প্রস্তুত আজকের এই ফিচার। তাই দু এক কথা বলা দরকার অনুষ্ঠানের আগে, যাতে সহজ সরল রসগ্রহণে কোনো বাধা না জাগে। রজতাভ দত্ত তিনি কি উৎপল দত্তের কেউ হন? আমাদের ওসি বলেছে। এমন করে বললো মনে হলো ধাইমার কাছ থেকে খবর পেয়েছি আর কি। কেমন ছিল টিনের তলোয়ার? কারণ যখন রেডিওতে কাজ করি তখন মনে হয় যে কিছুই করতে পারলাম না, ওই মাস্টারপিসের পাশে কিছুই নেই, মানে ভয়ঙ্কর ছিল। না ঘুমোতে পারা কয়েকটা রাতের প্রস্তুতি আর কি ওটা। এটা যতবারই বলি না মনে হয় কি কিরকম ডাইনোসর হয়ে গেছি। হ্যাঁ, তোমার নাটক দেখার একটু গল্পগুলো শোনাও না, ছোটবেলায় যে নাটকগুলো খুব মনে আছে। একটা নাটক মনে আছে, যেরকম অ্যালেক পেদেমসির একটা নাটক এসেছিল, সেটা তখন আমি উষ্ণিক বলে একটা দলে রয়েছি, উষ্ণিকই অ্যারেঞ্জ করেছিল, কাজেই ওটা দেখার সুযোগ পেয়েছিলাম। আর মনে আছে যে নান্দিকার ফেস্টিভ্যাল দেখছি, নাটক দেখে বেরিয়ে শুনলাম বাবরি মসজিদ ভাঙা পড়েছে এবং কারফিউ ঘোষণা করা হয়ে গেছে। আমি একাডেমি থেকে হাঁটতে হাঁটতে সল্টলেক ফিরলাম। আমি যেহেতু সাউথের ছেলে, খুব একটা শ্যামবাজারের নাটক আমার দেখাও সম্ভব হতো না। আমি যখন বড় হয়ে উঠছি তখন জানলা দিয়ে একটু আলো এসে পড়েছে, একটু হয়তো ধান বা চাল ডাল কিছু একটা ছড়ানো রয়েছে, কয়েকটা চড়াই পাখি লাফাতে লাফাতে সেটা ঠুকরে খাচ্ছে। এই ছবিগুলো এত রিচ ছিল, ওটাই তন্ময় হয়ে দেখার এত আনন্দ ছিল যে সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছি যে সেটা যতই আমাকে ওই ছোট স্ক্রিনে কেউ তুলে দেখা, ওই আনন্দটা কখনো 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে যাওয়া সম্ভব না। এখনকার মানুষ তো অনেক কিছুই করে দূরের ক্যারিয়ারটাকে ভেবে, যে আজকে আমি নাচ শিখছি ওইখানে নাটকটা করব বলে, আজকে আমি গান শিখছি আমি ওইখানে অভিনয়টা করব বলে, বা অমুক জায়গায় গলাটা গাইবো বলে। তোমার নিশ্চয়ই ভিতরে ওই প্ল্যানিংটা ছিল না যে আমি ভবিষ্যতে ওটা করবো, নাকি কিরকম? একেবারেই ছিল না, কারণ আমি কখনো পেশাদার অভিনেতা হব বলে ভাবিনি। কি হব সেই নিয়ে কোনো ধারণা ছিল না। খুব বেশি ভনিতার বা খুব বেশি ভূমিকার দরকার নেই। আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছিতে রজতাভ দত্ত। দাদা, একটা প্রশ্ন, একটু অন্য রকমের প্রশ্ন। আমার একজন পরিচিত, তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তোর সঙ্গে অনেক সিনেমা আর্টিস্টের সঙ্গে তো আলাপ আছে, তো আমাকে একটু বলবি যে রজতাভ দত্ত তিনি কি উৎপল দত্তের কেউ হন? তার কারণ হচ্ছে যে দুজনেরই সারনেম দত্ত, এবং দ্বিতীয় হচ্ছে উৎপল দত্ত শুনেছি খুব পড়াশোনা করেন, রজতাভ দত্ত প্রচুর পড়াশোনা নাকি করেন। মানে এই কথা বলে না ওনাকে আর, মানে ওনার পড়াশোনার সাথে আমার পড়াশোনার ওয়াকখর সাথে পোস্ট গ্রাজুয়েশনের রিসার্চের একজন রিসার্চ স্কলারের তুলনা করো না। এই কথাটা আমাকে শুনতে হয়েছে। অ্যাকচুয়ালি এক প্রফেশনে থাকলে, বিশেষত শোবিজে, এক সারনেম হলে এটা আমার আগেও অনেককে শুনতে হয়েছে। যেমন মনু মুখার্জির ছেলে শুভাশিস মুখার্জি কিনা, ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে সৌমিত্র ব্যানার্জি কিনা, রমাপ্রসাদ বণিকের ছেলে অরিত্র বণিক কিনা। তা এটা একটা ওই সমাপতন করে নেয় আর কি। তা এটা আমাকে ওই যখন নাকি কোনো ফাংশানে কেউ জিজ্ঞেস করে, আমি বলি তাহলে আমার ঠাকুরদার অতিবৃদ্ধ পিতামহের নাম মাইকেল মধুসূদন দত্ত, আমার বর্দার নাম অঞ্জন দত্ত, ছোট ভাইয়ের নাম সুপ্রিয় দত্ত, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার মনে হয় আরেকটা কারণ হচ্ছে, এটা খুব কমন একটা মানে প্রচার বলবো না, ওই লোকজন নিজের মতো করে যেরকমভাবে অঙ্ক মিলিয়ে নেয়। একটা মাঠে একবার একটা ফাংশন করতে গেছিলাম, তাতে একজন উঠে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেন যে আপনারা কি, মানে উনি কি আপনার পিতা? তা আমি বলি না, ওনার কোনো পুত্র নেই, ওনার এক কন্যা আছে, পিউ তার নাম। তো একটা পা এরকম সাইডে সরিয়ে বলে, এই তো আমাদের ওসি বলেছে। এমন করে বললো মনে হলো ধাইমার কাছ থেকে খবর পেয়েছি আর কি। এটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি। যাই হোক, মানে আমি জীবদ্দশায় ওনাকে দুবার দেখেছি। একবার আমি তখন সদ্য থিয়েটার করতে শুরু করেছি, টিনের তলোয়ারের টিকিট কেটেছিলাম এবং আমার সারা মাসে সমস্ত পকেট মানি দিয়ে আমি ফার্স্ট রোয়ের একদম কর্নার সিটটা টিকিট কেটেছিলাম, রবীন্দ্র সদনের শোয়ে, আমার এখনো মনে আছে। ওই টিকিটটা কাটতে গিয়ে আমার সারা মাসে পুরো হাত খরচা চলে গেছিল আর কি। তখন ওটুকুই টাকা থাকতো আমার কাছে। কত 100, 150 না 300 কত একটা ছিল, অনেকদিন আগের কথা বলছি। ওই একবার ওনাকে অনস্টেজ দেখা, আর না অনস্টেজ আরেকবার দেখেছি বুড়ো শালিকের ঘাড়েরও, ইত্যাদি ইত্যাদি। আর একবার খুব ছোটোবেলায়, তখন বোধহয় 5-6-এ পড়ি, একটা বিজ্ঞাপনের ছোট্ট একটা জিঙ্গল গাইতে এসছিলাম আমি টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আর কি। তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে ছোটরা যেরকম করে, তখন আমাদের কাজ নেই, আমাদের কাজ আর একটু পরে। কোনো একটা ফ্লোরে ঢুকে দেখেছিলাম যে উনি ওই অভিনয়ের আগে প্রস্তুতি নিচ্ছেন আর কি, বিড়বিড় করে সংলাপটা বলছেন, পাশে একটা বই রাখা। তা ওনার সাথে আমার যতটুকু যোগাযোগ বলতে পারো যে মানে ওইভাবে আর কি। কেমন ছিল টিনের তলোয়ার? কারণ আমি
পরে সেটা অডিও ফর্মে শুনেছি, এবং যখন রেডিওতে কাজ করি তখন মনে হয় যে কিছুই করতে পারলাম না, ওই মাস্টারপিসের পাশে কিছুই নেই, মানে ভয়ঙ্কর ছিল। মানে ভয়ঙ্কর ছিল, মানে প্রথমত এমনিতেই ওটা সবারই, যিনি একবার দেখেছেন ওই প্রোডাকশনগুলো তো একদমই ল্যান্ডমার্ক হয়ে রয়েছে এক একটা। তারপরে আবার সদ্য থিয়েটার দেখতে শুরু করেছি, তারপরে উৎপল দত্তকে স্টেজে সামনে দেখছি, এবং ওই রকম একটা নাটক, তার আগে সেটা সম্বন্ধে কিছুই জানা নেই। মানে পিগমেলিয়ন পড়া অনেক পরে, বা অন্যান্য তার যে অনেকগুলো ইংরেজি ভার্সনও হয়েছে সেগুলো পরে দেখেছি, কিন্তু ওটা প্রথমবার দেখা এবং ওই কাণ্ডগুলো ঘটে যাচ্ছে। আমি তো কল্লোল দেখিনি, অঙ্গার দেখিনি, দাঁড়াও পথিকবর দেখিনি। টিনের তলোয়ার দিয়ে আমার উৎপল দত্তের নাটকের ওই গ্র্যান্ডারের সাথে, এবং সেই স্টেজ ঘুরছে এবং ওই মাপের একটি নাটক তার ওই উত্তরণে চলে যাচ্ছে পিগমেলিয়নের ওই টেক থেকে শুরু করে। কাজেই সেটা একটা ভয়ঙ্কর, মানে প্রায় না ঘুমোতে পারা কয়েকটা রাতের প্রস্তুতি আর কি ওটা। তোমার নাটক দেখার একটু গল্পগুলো শোনাও না, ছোটবেলায় যে নাটকগুলো খুব মনে আছে, বা যেগুলো দেখেছো, মানে এই যে তুমি এই যে বিবরণটা করলে সেটা চোখের সামনে, আমরা যারা দেখিনি তাদের একটু ওই গল্পগুলো শোনাও না। নাটক দেখার বিবরণ বলতে, তখন আমরা একাডেমির একদম দোতলার পেছনের সিটটা আমাদের জন্য বরাদ্দ ছিল, কারণ ওটা ছাত্রদের জন্যে, বা ওই যারা ততটা আর্থিকভাবে সক্ষম নন কিন্তু থিয়েটার দেখতে ভালোবাসেন তাদের জন্য ওই একটা খুব অল্প দামের একটা টিকিট রাখা থাকতো। অনেকগুলোই দেখার সুযোগ পেয়েছি তখন। একটা নাটক মনে আছে, যেরকম অ্যালেক পেদেমসির একটা নাটক এসছিল, কিন্তু আমি প্রোডাকশনটার নাম মনে করতে পারছি না এখন। সেটা তখন আমি উষ্ণিক বলে একটা দলে রয়েছি, উষ্ণিকই অ্যারেঞ্জ করেছিল, কাজেই ওটা দেখার সুযোগ পেয়েছিলাম। সেটা একটা, মানে আমাদের এখানে তো অত খরচা করে গ্রুপ থিয়েটারের নাটক করা সম্ভব হতো না তখন, বোর্ড থিয়েটার বন্ধ হওয়ার মুখে, এবং আমি যেহেতু সাউথের ছেলে, খুব একটা শ্যামবাজারের নাটক আমার দেখাও সম্ভব হতো না। কাজেই অতটা বড় সেট নিয়ে, অতটা গ্র্যান্ডার নিয়ে সেই নাটকগুলো আমি ওই যখন একটা দুটো হিন্দি বা ইংরেজি নাটক দেখে ফেলছি, তার সাথে ওই মঞ্চ মায়াটা জড়িয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে আমি যখন নান্দিকার দেখছি, বা অঞ্জন দত্তের কর্ডলাইন বা আলিজিন দেখছি, আলিজিন দেখে আমার মনে আছে আমি অঞ্জন দত্তর সাথে দেখা করেছিলাম, বলেছিলাম আমি থিয়েটার করতে চাই, এবং নেহাতি বাচ্চা, উনি বলেছিলেন আর একটু দেখো ঠেকো, তারপরে এসো। তা এখন বুঝতে পারি ওরকম অনেকেই উৎসাহ নিয়ে আসেন, কিছু করার থাকে না আর কি। থিয়েটার দলের যারা নির্দেশক বা যারা অলরেডি ওই রকমভাবে স্টার, ওনার তো ফিল্মের পরিচিতিও ছিল, তাদের তখন ওই আগ্রহী যে ফ্যানেদের ঠেকানোর জন্যে ওটা একটা নানা রকম ছলচাতুরি। পরে অঞ্জনদার সাথে যখন কাজ করেছে এই নিয়ে কথাও হয়েছে, কিন্তু ওই পেছনে বসে দেখার একটা অভিজ্ঞতার কথা মনে আছে। আর মনে আছে যে নান্দিকার ফেস্টিভ্যাল দেখছি, নাটক দেখে বেরিয়ে শুনলাম বাবরি মসজিদ ভাঙা পড়েছে এবং কারফিউ ঘোষণা করা হয়ে গেছে। আমি একাডেমি থেকে হাঁটতে হাঁটতে সল্টলেক ফিরলাম। ওরে বাবা রে! কিন্তু সম্ভবত চরণদাস চোর দেখে ফিরছিলাম যদ্দূর মনে পড়ছে। তখন ওই নান্দিকার ফেস্টিভ্যালে ওগুলো দেখার, ঘাসিরাম কোতোয়াল দেখার সুযোগ পাচ্ছি, চরণদাস চোর দেখার সুযোগ পাচ্ছি, এবং পায়ের ক্লান্তি, পথের ক্লান্তি বা বাকি বিপদ কিছুই মাথায় প্রায় ঢুকলো না, তার কারণ চরণদাসের ঘোরে লাট্টু হয়ে রয়েছি পুরো। এইগুলোর পর, মানে আমি আজকে যখন তুমি একটা ব্লগ করো বা অন্য নাটকে যখন মঞ্চ তুমি মানে দাপিয়ে বেড়াও, তখন কি মনে হয় যে আই এম ভেরি মাচ ব্লেসেড যে আমি ওটা দেখছিলাম, আজকে এই জায়গায় করছি? বা এখনকার মানুষ তো অনেক কিছুই করে দূরের ক্যারিয়ারটাকে ভেবে, যে আজকে আমি নাচ শিখছি ওইখানে নাটকটা করব বলে, আজকে আমি গান শিখছি আমি ওইখানে অভিনয়টা করব বলে, বা অমুক জায়গায় গলাটা গাইবো বলে। তোমার নিশ্চয়ই ভিতরে ওই প্ল্যানিংটা ছিল না যে আমি ভবিষ্যতে ওটা করবো, নাকি কিরকম ছিল? একেবারেই ছিল না। আমার কাছে প্রত্যেকটা পদক্ষেপ যখন নাকি, মানে আগের দাঁড়িয়ে থাকা সিঁড়ির ধাপটা থেকে সামনের সিঁড়ির ধাপটায় কখনো পা রাখতে পেরেছি, প্রত্যেকটা ছোট স্টেপ আমার কাছে মনে হয়েছে অ্যাচিভমেন্ট। কারণ আমি কখনো পেশাদার অভিনেতা হব বলে ভাবিনি, কি হব সেই নিয়ে কোনো ধারণা ছিল না। ইনফ্যাক্ট আমরা ৮০-র দশকের আগে যাদের জন্ম, বা ৯০-এর দশকের আগে যাদের বেড়ে ওঠা পড়াশোনা ওই রকম সময়টায়, আমার ধারণা কেউই, আমার বন্ধুবান্ধবরাও কেউ কেরিয়ার নিয়ে ভাবতো না। কিছু একটা হয়ে যাবে এইরকম গোছের একটা অলীক স্বপ্ন দেখতো প্রত্যেকে, এবং খুব গয়ঙ্গচ্ছ একটা গতিতে জীবন চলছে। কলকাতার একটা ঢিমে তেতালা লাইফস্টাইল এবং ওই গতির সাথে খুব আনন্দে বড় হওয়া, একটা কালারফুল বেঁচে থাকা, এবং অফকোর্স এখন বুঝি বিভিন্নভাবে ঋদ্ধ হওয়াটাও তার মধ্যে জড়িয়ে গেছিল। তার মধ্যে আমি যেহেতু সাউথে তখন থাকি, আর নর্থে হচ্ছে আমার কলেজ, ধর্মতলাটা প্রায়শই আমার
পেরোনো হয়ে উঠতো না। ওইখান থেকে অমোঘ টানে ধর্মতলার ওপর দিয়ে যখন বাসটা যাচ্ছে আমি নেমে পড়লাম এবং দিনে 4টে সিনেমা দেখে বাড়ি ফিরলাম। অহরহ হয়েছে এটা, মানে 365 মধ্যে অন্তত 75 দিন আমি ধরতে পারি যে আমি ধর্মতলায় 4টে শো দেখে ফিরেছি। এইগুলো প্রত্যেকটাই ওই শীতের দুপুরে ধর্মতলা পাড়ায় ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা ছাড়াও পয়সা দিয়ে যা যা আনন্দ সুখ কেনা যেতে পারে তার উপকরণ হয়তো আমাদের হাতে বা পকেটে তখন নেই, কিন্তু বাকি কলকাতার তখন অঢেল ছিল। কোনো একটা শীতের দুপুরে মানে লেকে একটা বটগাছের তলায় বসে থাকা বলো, বা ধর্মতলার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো অকারণেই, এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে হেঁটে দেখা, একদম কম পয়সার 1 টাকা 25 বা 75 পয়সার টিকিটে সিনেমা দেখার জন্য লম্বা লাইন দেওয়া, এবং লাইন দিতে দিতেই পকেটমার চোর এদের সাথেও আলাপ করে ফেলা, গল্প জুড়ে ফেলা, এবং যারা তার জীবনের সমস্ত ব্যর্থতা এবং দারিদ্র্য ভোলার জন্য হয়তো ওই সস্তার একটা টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছে, যে ওই কল্পলোকে সে 2.5 ঘন্টার জন্য তার বাস্তবতা ভুলে যাবে। তার মধ্যে একটা ওই ক্লাস 11-12 স্টুডেন্টও পড়ে, তাদের মধ্যে খুব সহজেই তখন বন্ধুত্ব গড়ে উঠত, একটা সিগারেট ভাগ করে বা একটা বিড়ি ভাগ করে খাওয়ার মানে তাগিদ খুব আলাদা করে একটা দারুণ কিছু করছি এরকম মনে হতো না। তা সেই কলকাতাটা অন্য ছিল। এটা যতবারই বলি না মনে হয় কি কিরকম ডাইনোসর হয়ে গেছি। হ্যাঁ, মানে বিরাট একটা, কিন্তু সত্যি প্রায় 30-40 বছরের পেছনে যে কোনো পৃথিবীর প্রান্তই হয়তো অন্যরকম ছিল, সবই বদলে যায়, কিন্তু ওই সময়টা সত্যি আরো কালারফুল ছিল। মানে সবাই এরকম ঘাড়ের একটা বিশেষ অ্যাঙ্গেলে একটা বিশেষ জিনিসের দিকে তাকিয়ে নেই, এবং চারপাশে আরো অনেক কিছু রয়েছে। মানে আমি যখন বড় হয়ে উঠছি তখন জানলা দিয়ে একটু আলো এসে পড়েছে, একটু হয়তো ধান বা চাল ডাল কিছু একটা ছড়ানো রয়েছে, কয়েকটা চড়াই পাখি লাফাতে লাফাতে সেটা ঠুকরে খাচ্ছে। এই ছবিগুলো এত রিচ ছিল, ওটাই তন্ময় হয়ে দেখার এত আনন্দ ছিল, যে সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছি যে সেটা যতই আমাকে ওই ছোট স্ক্রিনে কেউ তুলে দেখাক, ওই আনন্দটা কখনো 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে যাওয়া সম্ভব নয়। আমি এখান থেকে একটু অন্য জায়গায় যাই। তুমি যে দৃশ্যকল্পনা দেখালে, আমরা আমাদের ছোটবেলা এক মোমেন্টের জন্য ফিরে গেলাম। আমি যখন ক্লাস 2, 92 সালে আমি তখন ক্লাস 2, আমি তখন এইগুলো দেখছি এবং বড় হচ্ছি। এখন কালকে সকালবেলায় আমার ফ্ল্যাট বাড়ির ছোট্ট জানলার বাইরে দিয়ে দেখছিলাম ওই একটা পাখি টুকরো টুকরো একটা লতানে গাছ থেকে সুতো ছিঁড়ছে। আমার মনে হচ্ছিল আমি কতদিন বোধহয় 4-5টা দেখিনি। এটা আমার নিজের বারবার মনে হচ্ছিল। দেখাটা তো মিস হয়ে যায়, ইনফ্যাক্ট দেখি না বলে তো শেখাটাও কমে যায় কোনো একটা জায়গায়। তোমার শেখার গল্পটা একটু শুনি। তোমার জার্নিতে যে সমস্ত বিখ্যাত মানুষদের তুমি দেখেছো, তাদের চোখের সামনে থেকে দেখে যে শেখা, ওই যে তুমি একটা গ্র্যান্ডার দেখলাম উত্তর লত্তর নাটকে, যে একটা গ্র্যান্ডার দেখলাম, সেটা একটা শেখালো, একটা দৃশ্য দেখলাম সেটা শেখালো। তো বড় মানুষদের কথায় যাওয়ার আগে তোর আগের প্রশ্নটা আমি গল্প করতে করতে খেই হারিয়ে ফেলেছিলাম বলে ছেড়ে গেছি, সেটার শেষটা করি। যে তখন যেহেতু আমরা কেরিয়ার নিয়ে বা কিছু নিয়ে ভাবতাম না, আমার থিয়েটারে আসা হচ্ছে বন্ধুরা ধরে নিয়ে গেছিল, ওই বিকেলবেলাগুলো সন্ধেবেলাগুলো আমি কি করব যেহেতু জানি না, হিজিবিজি ভাবে জীবনটা কাটছে বলে একটু ডিসিপ্লিনে ধরে রাখার জন্য আমাকে থিয়েটারের দলে নিয়ে যাওয়া। এবং আমি নিজে তখন অভিনয় করার কথা দুঃস্বপ্নেও ভাবি না। যারা আমার 2-3 বছর আগের থেকে থিয়েটারটা করছে বা এটা নিয়ে পড়ছে, দেখতে শুরু করেছে, তাদের এক একটা মহিরুহ মনে হচ্ছে, এবং তাদেরটা মুগ্ধ হয়ে দেখছি, ওটা কাছ থেকে দেখার সুযোগটা পাচ্ছি বলেই আমার ভাল লাগছে। এইভাবে হঠাৎ এক সময় একটা থিয়েটার ওই দল থেকে নামে, এবং সেই থিয়েটারে আমার চেহারায় মানাবে বলে একটা 10 মিনিটের রোলে আমি প্রথম সেইটায় অভিনয় করার সুযোগ পাই। তো এই যে একটা সেটা 10 মিনিটের রোলটা পাওয়াই আমার কাছে তখন এত বড় একটা রাজ্য জয়। বা আমি পরবর্তীকালে তুই যে বলছিলি যে একাডেমিতে যখন অভিনয় করতে যাই বা অন্য থিয়েটার হলে, একাডেমির কথাই বলবো কারণ সবাই ওটাকে একটা মানে পীঠস্থান যেহেতু মনে করেন, এবং অফকোর্স তাই। আমি স্কুলে যখন নাকি ক্লাস 10-এর গণ্ডি পেরোচ্ছি, স্কুলের একটা নাটক তৈরি হয়েছিল, যেটার একটা শো হয়েছিল গার্জেনদের জন্য, সেটা একাডেমিতে মর্নিং শো, অথ শিক্ষা বিচিত্রা। তুষার দে বলে আমাদের একজন শিক্ষক, তিনি আমাদের ট্রেন করেছিলেন, এবং তিনি একটা নাটকের জন্য তখন পুরস্কারও পেয়েছিলেন, কালকেতু ফুল্লরা নাটকটার জন্য। তিনি নকশাল ছিলেন, কাজেই তার চিন্তাভাবনা একটু অন্যরকম ছিল। চারবাক অথ শিক্ষা বিচিত্রা করতো একটা সময়, একটা শিক্ষা ব্যবস্থার জার্নি, সেই বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক শিক্ষা ব্যবস্থা, তার ফাঁক ফোকর এবং কি তার মধ্যে খামতি রয়ে গেল, যেখানটায় মানুষ শিক্ষিত হতে শুরু করলো ওই ব্রিটিশ কলোনিয়াল শিক্ষা পদ্ধতির হাত ধরে, কিন্তু যেটা তার কাছ থেকে হারিয়ে গেল সেটা হচ্ছে মাথার ওপরের ছাদ, পরনের কাপড়, এবং একজন চাষি তার সন্তানের মুখে খাবার উঠল না। তা সেই জার্নিটা ওই অথ শিক্ষা বিচিত্রার মধ্যে দিয়েছিল।
প্রস্তাবনার একটা কবিতা ছিল, সেটা আমার হঠাৎ মনে পড়লো। কবিতাটা শুনি। এই নাট্যের নাট্যকার বাই প্রফেশন টিচার, আর শিক্ষা নিয়েই প্রস্তুত আজকের এই ফিচার। তাই দু এক কথা বলা দরকার অনুষ্ঠানের আগে, যাতে সহজ সরল রসগ্রহণে কোনো বাধা না জাগে। সেই অতীত থেকে বর্তমানের শিক্ষা পরিক্রমা, পঠন পাঠন পদ্ধতিতে খরচ এবং জমা, এসব নিয়েই বেঁধেছি আমরা পালা। নাচে গানে অভিনয় প্রাণের কথা মালা, দু একটি নাম বাজবে কানে, প্রাত্যহিকের নয়। তবে অনুরোধই করবেন না ভয়, ওগুলো সব ইউরোপিয়ান স্পেশালিস্টদের টার্ম, না বুঝলেও হবে না কোনো হার্ম। শুধু প্রাণের কথা প্রাণের কাছে করব নিবেদন, তাই রসিক মনটি খোলা রাখুন এইটি আবেদন। তা ওই ছোটবেলা যেরকম নামতা লোকে ভোলে না, এটাও ওই রকমই। এটা কষ্ট করে মুখস্থ করিনি, ইনফ্যাক্ট আমার পার্টও নয় এটা, আরেকজন বলতো। আমার সেই বন্ধু এখন আর নেই, শুভ বসু, কিন্তু তার কাছ থেকে ওই রোজ রিহার্সালে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তখনকার নাটক দেখার যে অভিজ্ঞতা, আমি যখন স্বপ্নসন্ধানীতে এর পরবর্তীকালে করি, তখন স্বপ্নসন্ধানীর প্রেসিডেন্ট হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং টিকটিকির 100টা শো আমি একদম সামনে থেকে বসে দেখেছিলাম। ওটা আমার কাছে একটা মাস্টার ক্লাস, ওই 100টা টিকটিকি শো দেখতে পাওয়া। ওটা আমাকে অভিনেতা হিসেবে অন্যান্য আরো অনেক শিক্ষকদের মতোই তৈরি করেছে। তোর পরবর্তী প্রশ্ন বোধহয় শিক্ষকদের নিয়েছিল। আমি এইটা একটু শুনবো, টিকটিকির জায়গাটা, যে কি কি শিখেছিলেন, মানে কোনটা কোনটা মনে হচ্ছে আরে বাস ওইটা না দারুণ করেছিলেন, বা ছোট ছোট এক দুটো। দেখো এটা তো কেউ মানে এটা ডকুমেন্ট করা, যে যারা ভবিষ্যতে হয়তো অভিনেতা হতে চায় তাদের কাছে হয়তো এটা খুব লেসন হতে পারে। তুমি যেটা দেখে তোমার দেখাটা যদি বলো। হ্যাঁ, কিন্তু তখন না দেখার সময় ওরকমভাবে বিশ্লেষণ করাটা সম্ভব হয়নি। একটা অসাধারণ নাটক, তার পেছনের গল্পগুলো শুনছি, যে উনি ওটা উৎপল দত্তের কাছে নিয়ে গেছেন। তারপর উৎপল দত্তকে তখন দল থেকে পারমিশন দেওয়া হয়নি যে দুজনে মিলে যদি এই নাটকটা করেন এত শো হতে থাকবে যে পিএলটির কাজ ক্ষতিগ্রস্ত হবে। উনি তখন উত্তম কুমারের কাছে যান, উত্তম কুমার করতে রাজি হন, কিন্তু অবস্থা এখনকার থেকে কিচ্ছু ভালো ছিল না। হিরোইন নেই বলে সেটার প্রডিউসার পাওয়া যায় না। ভাবা যায় যে ওই রকম একটা ছবি তৈরি হয়ে থাকতে পারতো, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এদের দুজনের ওপরই একটা সিনেমা, কিন্তু সেটার প্রডিউসার পাওয়া যায়নি। এবং তারপর দীর্ঘদিন ফেলে রাখার পরে তখন যে অল্প বয়সী চরিত্রটা ছিল, সেখান থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স তখন বেড়ে গেছে। সৌমিত্রদা করলেন বড়টা, কৌশিক সেন করলেন ছোট যে বয়সের চরিত্রটা। বিদেশে তো দুবার হয়েছে, মাইকেল কেন একবার সিনিয়র করেছেন, একবার জুনিয়র করেছেন, স্লিউথ। সেই নাটকটা সামনে থেকে বসে দেখাটা প্রোডাকশন সম্বন্ধে, মঞ্চের ব্যালেন্স সম্বন্ধে, কিভাবে একটা সিরিয়াস নাটকে ঢুকে আবার সেটাকে কমেডিতে নিয়ে গিয়ে আবার সিরিয়াসে আসতে হয়, থ্রিলারের মধ্যে দিয়ে কিভাবে সমাজ সম্বন্ধে কিছু কথা বলা যায়, ক্লাস স্ট্রাগলের কথা বলা যায়, এই প্রত্যেকটা বোধ কিন্তু নিজের অজান্তে আমার তখনকার নানা দেখাশোনার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িয়ে ঢুকছে। এটা তো এরকমভাবে কোনো একটা বইয়ের চ্যাপ্টার পেরোচ্ছি না আমি, যে এই 3য় অধ্যায় পেরিয়ে 4র্থ অধ্যায়, তার উপরে বড় বড় হেডলাইনে লেখা রইল যে ভেতরের জিনিসগুলোকে কি ব্যাখ্যা করা হবে। কিন্তু ডেফিনেটলি আমি 100টা শো দেখার পরে আজকে এতদিন বাদে দাঁড়িয়ে বুঝতে পারি, অভিনেতা হিসেবে আমি আরো ঋদ্ধ হয়ে উঠলাম, সমৃদ্ধ হয়ে উঠলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের দিন সিরিয়াসলি বলছি অন্য কোনো পর্বে। ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার, এটা পুরোই আপনার ইচ্ছের উপর। আর ঠোঁটের কোনো স্মাইলটাকে পাস অন করতে থাকুন, যাতে আপনি নিজেও ভালো থাকেন, বাকি সবাই যেন ভালো থাকে।